এক নজরে দেখে নেব আজকের ব্রেকিং খবরগুলি। লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ আদৌ সফল কিনা তা নিয়ে তুঙ্গে রাজনৈতিক চর্চা। আর তারই মাঝে এই অনুষ্ঠানের সফলতা নিয়ে কথা বলতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন সুকান্ত মজুমদার। কার্যত স্বামী বিবেকানন্দকেই অপমান করে বসলেন তিনি। নাম না করে তাকে বামপন্থী প্রোডাক্ট বলে ফেললেন বিজেপির রাজ্য সভাপতি। সুকান্ত মজুমদারকে পাল্টা জবাব দিল ঘাসফুল শিবির। রবিবার ব্রিগেডের লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ প্রসঙ্গে কথা বলতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, বাংলা বহুযুগ ধরে এই সনাতন সংস্কৃতির ধারক এবং বাহক এবং ভক্তি আন্দোলনের পীঠস্থান ছিল। মাঝে বাংলা কিছুটা ডিরেল্ট হয়েছিল বামপন্থীদের দ্বারা। এখন দেখতে পাচ্ছেন না অল্পবিদ্যা ভয়ঙ্করী? গীতাপাঠের থেকে ফুটবল খেলা ভালো যারা বলছেন তারা বামপন্থী প্রোডাক্ট। এখন বাংলা সঠিক পথে যাবে, আজকে থেকে শুরু হচ্ছে সঠিক পথে যাওয়া। সুকান্তের এই মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই হইচই শুরু হয়ে গেছে। কারণ গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের নিকটবর্তী হইবে, এই কথা বলেছিলেন স্বামী বিবেকানন্দ। তাই নাম না করে বললেও স্বামী বিবেকানন্দকে যে অপমান করে বসেছেন সুকান্ত, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। সুকান্ত একজন অধ্যাপক হয়েও কিভাবে এমন কাজ করেন তা নিয়ে উঠছে প্রশ্ন। তৃণমূলের তরফে সুকান্তের বক্তব্য এক্স হ্যান্ডেলে শেয়ার করে ক্ষোভ উগড়ে দিয়েছেন নেতানেত্রীরা। যদিও এই বিতর্ক প্রসঙ্গে এখনো মুখ খোলেনি গেরুয়া শিবির। যাব পরের খবরে। পার্টির ঊর্ধ্বে কেউ নয়। জেলা নেতৃত্বের কড়া বার্তার পরেও থামছে না অর্জুন সিং ও সোমনাথ শ্যামের লড়াই। রবিবারও ব্যারাকপুরের সাংসদকে হুঙ্কার জগদ্দলের বিধায়কের। ভাটপাড়া পুরসভার 20 নম্বর ওয়ার্ডের আজপুরের দলীয় রক্তদান শিবিরে গিয়ে বক্তব্য রাখার সময় হুঁশিয়ারি দেন সোমনাথ শ্যাম। নাম না করে এদিন তিনি বলেন, আপনি বড় বড় কথা বলছেন, আমার কাছে একটি হলুদ ফাইল আছে, সেই ফাইল আমি খুব তাড়াতাড়ি খুলব। সেদিন পালানোর জায়গা পাবেন না। সাদ্দাম হোসেনের মতো লুকানোর কোনো জায়গা খুঁজে নিন। সাংসদের বিরুদ্ধে এদিন চুরির অভিযোগও তোলেন দলীয় বিধায়ক। সোমনাথের কথায়, আপনার থেকে বড় চোর কে আছে? চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছেন, ভাটপাড়া পুরসভায় লুট করে খেয়েছেন। রাবণের পেটেও এত কিছু যায়নি যা আপনার পেটে গেছে। ওই পেট চিরে সব বার করবো আমি। প্রয়োজনে পদত্যাগ করে মুখোমুখি লড়াইয়ে চ্যালেঞ্জ ছোড়েন সোমনাথ। তার হুঁশিয়ারি, আপনি বলেছেন ঝান্ডা সরিয়ে আসতে, আমি বলছি পদত্যাগ করে আসুন, আমিও পদত্যাগ করে আসবো। কত বুকের পাটা দেখব। এদিন ফের ভাটপাড়ায় দলীয় কর্মী ভিকি যাদবের খুনের ঘটনার অর্জুনকে নিশানা করেন তিনি। পাশাপাশি নদিয়ার কুখ্যাত দুষ্কৃতী হাতকাটা মাসুদ খুন। রবিবার সকালে চাপড়ার লক্ষ্মী ইটভাটা এলাকা থেকে উদ্ধার দেহ। গুলিবিদ্ধ হয়েই খুন হয়েছে বলে অনুমান পুলিশের। মাসুদের বিরুদ্ধে একাধিক খুনের মামলা রয়েছে। জামিনের মুক্তির পরেই খুন হাতকাটা মাসুদ। কে বা কারা খুন করলো তা খতিয়ে দেখছে পুলিশ। নিহতের স্ত্রীর দাবি, শনিবার রাতে এলাকারই বেশ কয়েকজন ডেকে নিয়ে যায় তাকে। রাতে আর বাড়ি ফেরেনি হাতকাটা মাসুদ। রবিবার সকালে চাপড়ার পদ্মালামা মাঠে কাজ করতে যাচ্ছিলেন। সেই সময় কৃষকরা হাতকাটা মাসুদের দেহ পড়ে থাকতে দেখে। খবর পৌঁছায় মৃতের পরিবারের কাছে। তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছয় চাপড়া থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঠিক কী কারণে খুন হলো মাসুদ তা খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, নদিয়া মুর্শিদাবাদের তাস ছিল হাতকাটা মাসুদ। তার বিরুদ্ধে একাধিক খুনের মামলা রয়েছে। মাসুদ গ্যাংয়ের বিরুদ্ধে নদিয়া এবং মুর্শিদাবাদের একাধিক সুপারি কিলিংয়ের অভিযোগ রয়েছে বলে দাবি পুলিশের। সম্প্রতি রানাঘাটের বিখ্যাত স্বর্ণ বিপণিতে ডাকাতির ঘটনায় নাম জড়ায় মাসুদের। গত 16 সেপ্টেম্বর গ্রেপ্তার হয় সে। জামিনে মুক্তি পাওয়ার পরেই খুন হাতকাটা মাসুদ। দেখব পরের খবর। 2024 লোকসভা নির্বাচনের টার্গেট 50% ভোট। ইতিহাস গড়তে চান নরেন্দ্র মোদী। সেই লক্ষ্যে নতুন বছর থেকে জোর কদমে নেমে পড়বে বিজেপি। লোকসভা ভোটের প্রস্তুতি নিয়ে শুক্র ও শনিবার বিজেপির জাতীয় পদাধিকারীদের বৈঠক বসেছিল। শুক্রবার বৈঠকে ছিলেন নরেন্দ্র মোদী। শনিবার বৈঠকে যোগ দেন অমিত শাহ। প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন এবারের লোকসভায় 50% ভোট চায়। আর আসন সংখ্যার নিরিখে শুধু বিজেপিরই টার্গেট থাকবে 350। এমনটাই সূত্রের খবর। 2014 সালে বিজেপি পেয়েছিল 31% ভোট। সেবারে বিজেপি একাই দখল করেছিল 282টি আসন। 2019 সালে বিজেপির ঝুলিতে প্রায় 38% ভোট আসে। এবার 303 আসনে যেতে গড়িয়া শিবির। 2024-এর রেকর্ড ছাপিয়ে যেতে চান নরেন্দ্র মোদী। সেই লক্ষ্যে স্ট্র্যাটেজি তৈরি করছেন তিনি। তার বক্তব্য, বিরোধীরা যা খুশি জোট করুন, বিজেপিকে গোটা দেশে পেতে হবে 50% ভোট, যা সাম্প্রতিক রাজনীতিতে বেঞ্জির। 350 আসন এবং 50% ভোট, এই টার্গেট পূরণ করতে বিজেপির প্রয়োজনে সাংসদের টিকিট বাতিল করতেও প্রস্তুত। গেরুয়া শিবির মনে করছে, মোদী ভীষণভাবে জনপ্রিয় হলেও স্থানীয় স্তরে কিছু সাংসদের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতা আছে।
যাব পরের খবরে। শিশির অধিকারী তৃণমূল কংগ্রেসের সাংসদ খাতায় কলমে হলে এখন তিনি প্রকাশ্যে বিজেপির সঙ্গে যুক্ত। সেটা নানা রাজনৈতিক সভায় বক্তব্য প্রকাশিত হয়েছে। আর একই অনুষ্ঠানে শিশির অধিকারীর সঙ্গে মঞ্চে উপস্থিত কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্না প্রণাম করেন। তাতে তাকে পেতে হয়েছে শোকজ চিঠি। এই নিয়ে এবার মুখ খুললেন শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী। তার সেই মন্তব্য নিয়ে শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। কাঁথির সাংসদকে তিনি নিজের রাজনৈতিক গুরু বলে প্রণাম করে দেখা গেছিল সুবল বাবুকে। এদিকে এই নিয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা টানাপোড়ান চলছিল। সুবল মান্নার একরকম যুক্তি, তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্বের আর একরকম যুক্তি, কিন্তু তাদের সমাধান বেরিয়ে আসছিল কি না। আবার এই ঘটনার পর শিশির অধিকারী বিষয়টি এড়িয়ে গিয়েছেন। সুবল মান্না সেদিন বলেছিলেন জন্ম দিয়েছেন পিতামাতা ঠিকই, কিন্তু যিনি পথ দেখিয়েছেন তার নাম শিশির অধিকারী। সেই রাজনৈতিক গুরু শিশির অধিকারীকে প্রণাম জানাই। পরে সাফাই দেন মঞ্চে একজন বয়স্ক মানুষ বসেছিলেন। আমি শুধু সম্মানটুকু দেখিয়েছি, তৃণমূল নেতৃত্বকে যা বলার বলবো, যিনি আমাকে চেয়ারম্যান করেছেন তাকেই কৈফিয়ত দেব। 1984 সাল থেকে তাদের সঙ্গে আমার সম্পর্ক। 2020 সালে বিজেপিতে যোগ দেওয়ার সময় থেকেই ওদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। চোখ রাখবো পরের খবরে। দলের বড় দায়িত্ব পেলেন কংগ্রেস নেত্রী দীপা দাসমুন্সী। সর্বভারতীয় কংগ্রেস কমিটির সদস্য তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীপাকে তেলেঙ্গানার রাজ্য পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়ার আগে ওই দায়িত্ব ছিলেন কংগ্রেসের প্রবীণ নেতা মানিক রাও ঠাকরে। একই সঙ্গে দীপা লাক্ষাদ্বীপ ও কেরলেও পর্যবেক্ষকের দায়িত্ব থাকছেন। 2024 সালের লোকসভা নির্বাচনের আগে ওই দায়িত্ব যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তাকে এই দায়িত্ব নেওয়ার জন্য শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দীপা। তিনি লিখেছেন, মাননীয় কংগ্রেস সভাপতি খড়গেজি, সিপিপি চেয়ারপারসন শ্রীমতী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীজি ও প্রিয়াঙ্কাজিকে প্রতি কৃতজ্ঞ। আমি আমার সেরাটা দেব। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি তাকে স্বাগত জানিয়েছেন। প্রসঙ্গত কিছুদিন আগে রাজ্য তৃণমূলের সঙ্গে আসন সমঝোতার প্রসঙ্গ মত জানতে কংগ্রেস নেতৃত্বকে তলব করেছিল কংগ্রেস হাইকমান্ড। সেই বৈঠকে হাজির ছিলেন দীপা দাসমুন্সী। দেখব পরের খবর। দিন কয়েক আগে একেবারে পার্লামেন্ট চত্বরে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর সম্পর্কে নানা ধরনের অঙ্গভঙ্গি করেছিলেন তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। তবে এবার আর সংসদ চত্বর নয়, এবার তিনি কোন্নগরের স্বমহিমায়। শনিবার হুগলি জেলার কোন্নগরে তৃণমূলের দলীয় কর্মসূচি ছিল। সেখানে জগদীপ ধনকরকে নিয়ে নানা রকম কৌতুক করতে দেখা যায় কল্যাণকে। এদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই কৌতুক দেখে হাসির রোল ওঠে সভাস্থলে। সভায় এসে তিনি বিরোধী সাংসদদের বরখাস্ত করা নিয়ে তীব্র আপত্তি তোলেন। তার কথায় প্রথমে 15, তারপর 40, তারপর 141 জন সাসপেন্ড হয়ে গেল। ভারতের গণতন্ত্রে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। নরেন্দ্র মোদী অমিত শাহর হিম্মত হয়নি বিরোধীদের মুখোমুখি হওয়ায়। আমরা এর প্রতিবাদ করেছি। তবে প্রতিবাদে অনেক রকম ভাষা হতে পারে। চিৎকার ঠেলাঠেলির পাশাপাশি মজার ভাষাও প্রতিবাদ হতে পারে। অনেকে মজা করতে পছন্দ করেন, অনেকে মজা করাটা আবার বুঝতে পারেন না। এটা তাদের অক্ষমতা। বাংলায় একবার পা দিয়েই সব কিছু বোঝা যায় না। জ্যাঠা কাকাকে ধরে দিল্লি গেলে কি সব শেখা যায়? কটাক্ষ কল্যাণের। কল্যাণ বলেন, আমরা প্রথমে মিমিক্রি শিখলাম প্রধানমন্ত্রীর কাছ থেকে সংসদে, তারপর নির্মলা সীতারমণের কাছ থেকে। আমরা তো স্পোর্টিলিং নিলাম। এখন যদি কৌতুক বুঝতে না পারে, কাঁদতে আরম্ভ করে, আমার তো কিছু করার নেই। এরপরই কান্নার মিমিক্রি করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যাব পরের খবরে। আজ রাজ্যের প্রাথমিকের টেট যা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টেটের প্রশ্ন বিক্রি করা হয়েছে বলে অভিযোগ তার। পাশাপাশি কারোর চাকরি হবে না বলে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা। রাজ্যের শিক্ষা নিয়োগ দুর্নীতি তদন্ত চলাকালীনই আজ প্রাথমিকের টেট। রাজ্যের 773টি কেন্দ্রে পরীক্ষার আয়োজন করা হয়েছিল। এর মধ্যে কলকাতায় 5টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। এবারে টেটে বসেছেন প্রায় 3,09,054 জন চাকরি প্রার্থী। আর এই টেট নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করে বসলেন রাজ্যের বিরোধী দল নেতা। এদিন শুভেন্দু অধিকারী বলেন, টেটের প্রশ্ন ফোন করে করে বিক্রি হয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতাদের আত্মীয়দের মোবাইল নিয়ে ভেতরে ঢুকতে দেওয়া হয়েছে। পুলিশ টাকা নিয়ে করেছে। এটাতে কেউ চাকরি পাবে না। পরীক্ষার্থী পিছু 1,000 নষ্ট করলো। 500 টাকা আগে নিয়েছে, আজকে যাতায়াত, টিফিন, জলের বোতল এসবে 500 টাকা গেল। 2017 সালে টেটের নিয়োগ হয়নি, 2022 সালে টেটেরও নিয়োগ হয়নি। এবার লোকসভা নির্বাচনের আগে টাকা তোলা, চাকরি দেওয়ার নামে ললিপপ ধরানোর জন্য পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের ন্যূনতম 1,000 টাকা নষ্ট করল রাজ্য সরকার।
ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন।